আজ আমরা পড়ব বাংলা সংস্কৃতির আরও আরেকটা দিক। যেমন এর আগের দিন আমরা লোকসংস্কৃতির মধ্যে পড়েছিলাম বাউল, ঝুমুর, শাড়ি, ভাটিয়ালি, ভাওয়াইয়া। এইরকমই আরেক ধরনের সংস্কৃতি আমরা জানব, সেটা হচ্ছে কীর্তন। নাম লীলা গুণাদিনাম উচ্চৈ ভাষা তু কীর্তনম। আচ্ছা, এই কথাটার মানেটা কি? বলছে ভগবানের নাম, লীলা, গুণ ইত্যাদি উচ্চ স্বরে বর্ণনা করার নামই হচ্ছে কীর্তন। তাহলে কীর্তন কথার অর্থটা কি? কীর্তন কথার অর্থ হচ্ছে কৃত ধাতু থেকে কীর্তন কথার উদ্ভব। এই কৃত ধাতুর প্রকৃত অর্থ হচ্ছে প্রশংসা করা। শ্রীকৃষ্ণের রূপ, গুণ, বর্ণনাত্মক প্রশংসা গীতি থেকেই কীর্তন শব্দটি উদ্ভূত বলা যায়। বিশেষ করে রাধাকৃষ্ণ লীলা অবলম্বনে রচিত সঙ্গীতই কীর্তন নামে অভিহিত। এই গান শাস্ত্রীয় প্রবন্ধ গানের অভিন্ন রূপ। কীর্তনের জন্ম ঠিক কবে সেটা কিন্তু সঠিক আমাদের জানা নেই, তবে ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভে, অর্থাৎ কীর্তন কথার সঙ্গে কিন্তু চৈতন্যদেবের আমরা যেন একটা খুব মিল খুঁজে পাই। তাই আমরা বলতে পারি ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভে প্রাক চৈতন্য যুগে জয়দেবের সুললিত পদাবলী শোনা যায় গীত গোবিন্দে। গীত গোবিন্দ হচ্ছে কি না, জয়দেবের রচিত, যেখানে কীর্তন গান তিনি ওখানে লিখেছেন এবং রচনা করেছেন। তবে কীর্তন বলতে যা বোঝায় তা এসেছে ষোড়শ শতাব্দীতে শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের পর। প্রাক চৈতন্য যুগে অমর কবি জয়দেব, বিদ্যাপতি ও চণ্ডীদাসের স্বর্গীয় সুষমামণ্ডিত পদাবলী অবলম্বনে কীর্তন গান গাওয়া হতো। তাহলে প্রাক চৈতন্য যুগে কারা কারা কীর্তন গানের এই ধারাবাহিকতাটা বজায় রেখেছিলেন? কে কে একটু আগে বললাম, সেটা হচ্ছে জয়দেব, বিদ্যাপতি এবং চণ্ডীদাস। কিন্তু মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ও নিত্যানন্দ প্রভু প্রেম ধর্ম প্রচার মানসে কীর্তনের সহচর্যে আপামর জনসাধারণকে নামামৃত দানে অনির্বচনীয় আনন্দ দান করেন। কে? শ্রী চৈতন্যদেব। মানে একসঙ্গে একাধিক মানুষের সমাগম তিনি করতে পেরেছিলেন এই কীর্তনের মাধ্যমেই। এই জন্য অনেকেই তাদের ওনাকে কীর্তনের প্রবর্তক বলে থাকেন। কীর্তন প্রধানত দুই প্রকার। এক হচ্ছে নাম কীর্তন বা হরি সংকীর্তন, আরেকটা হচ্ছে পদকীর্তন, লীলা কীর্তন বা রসকীর্তন। আচ্ছা, যেমন দুটো লাইন শোনো তোমরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখো, এই দুটো লাইনের মধ্যে আমরা কৃষ্ণের প্রতি যে আবেগ সেটা আমরা খুঁজে পাই। ভগবানের এই নাম অথবা এর সঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ, হরে রাম, শ্রী রাধা গোবিন্দ জুড়ে দিয়ে বিভিন্ন ছন্দ, তাল, ভিন্ন ভিন্ন সময় উপযোগী রাগে সমবেত কণ্ঠে গাওয়াকে নাম কীর্তন বা হরি সংকীর্তন বলে। চিত্তশুদ্ধি লাভই এর হচ্ছে সার্থকতা। শ্রীচৈতন্য মহাপ্রভু
জাতি ধর্ম নির্বিশেষে সবার সঙ্গে শুধু নাম কীর্তন বা হরিসংকীর্তন করতেন। তাহলে পদকীর্তনটা কী জিনিস? পদকীর্তনটা হচ্ছে যে পদকীর্তন বা লীলাকীর্তন। এই পদকীর্তন বা লীলাকীর্তনকে আমরা কিভাবে বুঝতে পারি? যে মহাপ্রভুর সময় থেকেই প্রচারিত হয় এই কীর্তন। বলছে বৈষ্ণব সাধনার প্রধান অঙ্গ হিসেবে পরিগণিত হয়। রাধাকৃষ্ণের লীলা অবলম্বনে রচিত মহাজনদের পদাবলী হলই হচ্ছে পদকীর্তন বা লীলাকীর্তন। রাধামোহন ঠাকুরের দ্বারা বিশেষভাবে পদকীর্তন বা লীলাকীর্তন প্রবর্তিত হয়। তিনি তার ক্ষণদা চিন্তামণি গ্রন্থে গৌড়চন্দ্রিকা দ্বারা কীর্তন শুরু করার নির্দেশ দিয়েছেন। এই গৌড়চন্দ্রিকা শুনেই বোঝা যায় যে পরে কী ধরনের পদ গীত হবে। শ্রীকৃষ্ণ অখিল রসামৃত মূর্তি, তাই প্রত্যেক কীর্তন গানের ভেতর দিয়ে রস প্রকটিত হয়ে উঠেছে। পদকীর্তন সাধারণত 4টি রসের সমাবেশে করা হয়েছে, যেমন দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। তাহলে আমরা পদকীর্তনে 4টি রস কী কী পেয়েছি? দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। তবে মধুর রসের আধিক্য এতে বেশি। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবেও এই রসকেই উচ্চাসন দিয়েছেন। শ্রী চৈতন্যদেবের পূর্বে কীর্তনিয়া সম্প্রদায়ের অস্তিত্ব ছিল না। তার সময়ে কীর্তনিয়া সম্প্রদায়ের সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই কীর্তনের বিভিন্ন ধারার সৃষ্টি হয়। প্রথমে 3টি প্রধান ধারার সৃষ্টি হয়, সেগুলি হলো গড়ানহাটি, মনোহরসাই ও রেনেটি। গড়ানহাটি কি? গড়ানহাটি ধারার মধ্যে আমরা কি পাই? যে রাজশাহী জেলার গড়েরহাট পরগনার খেতুর অঞ্চল থেকে এই ধারা প্রথম সূচিত হয়। গোস্বামী নরোত্তম দাস ঠাকুরকে এর প্রবর্তক বলা হয়। রাগের শুদ্ধতা বজায় রেখে দীর্ঘায়িত ছন্দ ও বিলম্বিত লয়ে এই কীর্তন গাওয়া হয়। এরপর আমরা আসছি আরেকটি ধারা, সেটা হচ্ছে মনোহরশাহী। বীরভূম জেলার বোলপুরের নিকটবর্তী মনোহরশাহী পরগনায় এই ধারা প্রচলিত। বিলম্বিত লয়ে শুরু হলো তাল ফেরতা রীতিতে এই ধারার গান গাওয়া হয়। কীরকম দেখো, এখানে আখরের আধিক্য দেখা যায়। তাহলে রেনেটি, এরপর রেনেটি আমরা কি জানব? যে বর্ধমান রানীহাটি পরগনার অপেক্ষাকৃত লঘু প্রকৃতির কম আখরযুক্ত রেনেটি ঘরানার প্রচার করেন শ্রী শ্যামানন্দ, যাকে গৌড় উৎকলা বলে বলা হয়। এছাড়া মেদিনীপুরের মন্দারণের নিকটবর্তী অঞ্চলে মন্দারিনী এবং ঝাড়খণ্ডের অন্তর্গত শেরগড় পরগনার ঝাড়খণ্ডী রীতি দেখা যায়। এই দুটি রীতিতে লোকসঙ্গীতের সুরের প্রাধান্য পরিলক্ষিত হয়।
পদকীর্তন বা লীলা কীর্তনে আভিজাত্য বজায় রাখা হলেও আজ আর সেই নিয়ম খাটে না। আজ সব সম্প্রদায়ের সকল শ্রেণীর লোকই উক্ত কীর্তন গেয়ে থাকেন। এমনকি বৈষ্ণবের সেই মহামূল্য ধ্যানং রূপং গুণ ক্রীড়া সেবাদে সুষ্ঠু চিন্তানম শ্রীকৃষ্ণের লীলারসে জনসাধারণের মধ্যে অর্থের বিনিময়ে পরিবেশিত হচ্ছে। যে গণতান্ত্রিক নাম সংকীর্তন, যে কীর্তনের সঙ্গে শ্রীকৃষ্ণ অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই কীর্তনের প্রচার আজ কমে যেতে বসেছে। আচ্ছা, কীর্তনের একটা নিজস্ব স্বতন্ত্রতা আছে। যেমন রবীন্দ্রনাথ তার সঙ্গীত চিন্তা গ্রন্থে লিখেছেন যে বাংলাদেশে কীর্তন গানের উৎপত্তির আদিতে আছে একটি অত্যন্ত সত্যমূলক, গভীর এবং দূরব্যাপী হৃদয়াবেগ। এই সত্যকার উদ্দাম বেদনা হিন্দুস্তানি গানের পিঞ্জরের মধ্যে বন্ধন স্বীকার করতে পারল না। অথচ হিন্দুস্তানি সঙ্গীতের রাগ রাগিনীর উপাদান সে বর্জন করেনি। সে সমস্ত আপন নতুন সঙ্গীত লোকে সৃষ্টি করেছে। অষ্টাদশ শতাব্দীতে রূপচাঁদ বাউল ও পাঁচালী সংমিশ্রণে এক প্রকার কীর্তন রচনা করে। তার কি নাম জানো? তার নাম হচ্ছে ঢপ কীর্তন বলা হয়। এটি রাঢ় অঞ্চলে প্রসিদ্ধ লাভ করে। এর সুর ছিল হালকা ধরনের। পরবর্তীকালে মধুকান, খেয়াল ও ঠুংরির মিশ্রণে এই কীর্তনে উন্নীত করে তোলে। এই গান পরজ, বিভাস, জয়জয়ন্তী, খাম্বাজ, কালিংরা, বাহার, ভৈরবী প্রভৃতি রাগে এবং ঢিমে, তেতালা, মধ্যমান, আরখ্যামটা, কাওয়ালি, একতাল প্রভৃতি তালে গাওয়া হয়। তাহলে এইটুকুর মধ্যে আমরা কি বলতে পারি? কীর্তন গান কোন কোন রাগের ওপর গাওয়া হয় এবং কোন কোন তাল সহযোগে গাওয়া হয়, এটা কিন্তু আমরা একটু ভালো করে দেখবে। এই কীর্তন অল্প শিক্ষিত জনসাধারণের মধ্যে প্রচলিত ছিল। বর্তমানে রেডিও, টিভি, শ্রাদ্ধবাসর প্রভৃতিতে যে কীর্তন শোনা যায় তা এরই পরিবর্তিত রূপ। কীর্তনের কয়েকটি বৈশিষ্ট্য আমরা এবার জানব। 1 নম্বর বৈশিষ্ট্যটা কি? কীর্তন গাওয়ার পূর্বে গৌড়চন্দ্রিকা বা মহাপ্রভুর বন্দনা করা হয়। 2 নম্বর বৈশিষ্ট্যটা কি? যে বৈষ্ণব পদাবলী থেকে কীর্তন গান শুরু করা হয়। 3 কি? কীর্তন গান একটানা গাওয়া হয়, স্থায়ী ইত্যাদিতে ফেরা হয় না। 4 নম্বর কি? কীর্তন গানে একজন মূল গায়ক থাকে। পারিপার্শ্বিক বা ধুয়াধারী গায়কদের দোহার বলা হয়। 5 নম্বর বৈশিষ্ট্য, বিভিন্ন রাগ রাগিনীর সুরে কীর্তন রচিত হলেও এতে ভাবের প্রাধান্যই বেশি। 6 নম্বর বৈশিষ্ট্যটা কি? কীর্তনের বিভিন্ন অংশে একাধিক তালের সংমিশ্রণ দেখতে পাই। 7 নম্বর বৈশিষ্ট্য, কীর্তনের রস সৃষ্টির জন্য আখর ব্যবহার করা হয়। 8 কি? কীর্তনের শেষ অংশে মাতন থাকে। 9 নম্বর বৈশিষ্ট্য, কীর্তনে তেওট, দশকুশি, দাসপাহাড়ি, দঠুকি, লোফা প্রভৃতি তাল ব্যবহৃত হয়। আর যন্ত্র কি ব্যবহার হয়? শ্রীখোল, করতাল, এই হলো কীর্তনের সহযোগী
বাদ্যযন্ত্র। আচ্ছা, এই যে আমরা এই লোকসংস্কৃতি বা লোকসঙ্গীত এই সম্পর্কে যে আমরা এগুলো আলোচনা করলাম এই বিগত কতদিন ধরে, এই লোকসঙ্গীত জিনিসটা কি সেটা আমরা এখন একটু জানব। সঙ্গীত প্রকৃতিরই দান, এই সংজ্ঞা অনুযায়ী সঙ্গীতের শ্রেষ্ঠ উদাহরণ হলো লোকসঙ্গীত। গাছপালা, নদী নালা ঘেরা গ্রাম্য পরিবেশের সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাত্রার অভ্যস্ত গ্রাম্য মানুষের মনে যে স্বতঃস্ফূর্তভাবে সঙ্গীত উদ্ভূত হয় তাহাই লোকসঙ্গীত নামে খ্যাত। ভৌগোলিক অবস্থানজনিত প্রাকৃতিক পরিবেশের তারতম্য হেতু অঞ্চলভেদে লোকসঙ্গীতের ধারণ প্রকৃতি ও বৈচিত্র্যময়। নদীমাতৃক পূর্ববঙ্গের ভাটিয়ালি গানের সুর, চরিত্র ও মরুময় রাজস্থানের উটচালকের গান অনিবার্য কারণে এক হতে পারে না। কেন বলো তো? কারণ ভৌগোলিক তারতম্যের জন্য, পরিবেশের তারতম্যের জন্য অঞ্চলভিত্তিক মানুষের জীবনযাত্রা কিন্তু ভিন্ন ভিন্ন। আচ্ছা, এই ভিন্নতাটা কিন্তু বাহ্যিক, এই বৈষম্যটা, তাই তো? আভ্যন্তরীণ ভাবের ক্ষেত্রে সর্বদেশের লোকসঙ্গীতের মধ্যে একটা মূলগত ঐক্য বর্তমান। কারণ দৈনন্দিন জীবনের সুখ দুঃখ, ব্যথা বেদনা, জন্ম মৃত্যু, বিবাহ বা অন্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সরল প্রাণ গ্রামবাসীর মনে যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাহা প্রায় সব দেশেই মোটামুটিভাবে একই রূপ। দেশ কাল ও যুগের পরিস্থিতি ভেদে লোকসংস্কৃতির শাখাগুলি কিন্তু কিছু রূপান্তর, পরিবর্তন ও পরিবর্ধন হয়েছে, কিন্তু সেটা একেবারে বিনষ্ট হয়নি। সমাজবদ্ধ গ্রাম্য জীবন যত দিন থাকবে লোকসঙ্গীতের অস্তিত্বও কিন্তু তত দিনই অব্যাহত থাকবে। সরল প্রাণের স্বাভাবিক অনুভূতি প্রকাশই যেখানে লোকসঙ্গীতের উৎস, সেখানে কোনো বিজ্ঞান বা ব্যাকরণ অপেক্ষা রাখে না। কোনো একই অঞ্চলের বিশেষ ধরনের লোকসঙ্গীত যুগ যুগ ধরে এই রূপ, সুর, বৈশিষ্ট্য নিয়ে প্রচলিত থাকবার পর অবশ্য কোনো কোনো ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যাকরণবদ্ধ হয়ে শাস্ত্রীয় সঙ্গীতের মর্যাদায় প্রতিষ্ঠিত হচ্ছে। ভাবলে বিস্মিত হতে হয় যে ভারতের শাস্ত্রীয় সঙ্গীতে বহু রাগ প্রচলিত আছে যাহা এককালে লোকসঙ্গীতের পর্যায়ে ছিল। পশ্চিম ভারতের আহির অঞ্চলের গোয়ালিনীরা প্রত্যেক সকালে দুধের পসরা মাথায় করে শহরের দিকে যাবার সময় যে বিশেষ সুরে গান গাইত তাই পরবর্তীকালে আহির ভাইরও রাগের সৃষ্টি। তাহলে বুঝতে পারছ যে এই লোকসঙ্গীতের
যে উৎস সেটা কত গভীর। ভারতবর্ষে লোকসঙ্গীতের জগৎটি এত সমৃদ্ধ ও বৈচিত্র্যমণ্ডিত যে গুণগত সম্পদের বিচারে একে রাগাশ্রিত সঙ্গীতের পরেই স্থান দেওয়া হয়েছে। এর কোনো কোনো শাখা আবার এত জটিল ও সুরসম্ভারে সমৃদ্ধ যে তা শাস্ত্রীয় সঙ্গীতের স্বীকৃতি পাওয়ার যোগ্য। বাংলাদেশের কীর্তন গান হল লোকসঙ্গীতের এরূপ একটি শাখা। লোকসঙ্গীতে ব্যবহৃত সহায়ক বাদ্যযন্ত্র এই সঙ্গীত ধারার অনুকূলে সৃষ্ট ও প্রচলিত। এক কথায় সব কিছু নিয়ে ভারতের সমৃদ্ধ লোকসঙ্গীতের একটি নিজস্ব ও স্বয়ংসম্পূর্ণ পরিমণ্ডল রয়েছে। ভারতীয় সমাজ জীবনে লোকসঙ্গীতের এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে প্রচলিত বিশেষ গানের অভাবে কোনো কোনো মাঙ্গলিক অনুষ্ঠান প্রায় অসিদ্ধ থেকে যায়। তার মানে এই বিভিন্ন রকম সংস্কৃতির পীঠস্থান এক কথায় আমরা বলতে পারি সেটা হচ্ছে ভারতবর্ষ তথা আমাদের এই বঙ্গ। আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আবার আমরা শুরু করব এর পরবর্তী পর্যায়ে।